সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের বিবিএস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের প্রথম ক্লাস অনলাইনে। এর আগে তোমাদের অনলাইনে কোনো ক্লাস হয়নি, আজকেই প্রথম ক্লাস। আমাদের আজকে ক্লাসের বিষয় হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং চ্যাপ্টার হলো প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। তোমরা জানো, তোমরা এই প্রথম বর্ষ পরীক্ষায় দিয়ে দ্বিতীয় বর্ষে অবতীর্ণ হয়েছ। তোমাদের ক্লাসটা আরও অনেক আগে শুরু হওয়ার কথা, আমরা বিভিন্ন সমস্যার কারণে আগে শুরু করতে পারি নাই। তোমরা এটাও জানো, ইন্টারমিডিয়েটের ক্লাস আমাদের শুরু হয়েছে, ফার্স্ট ইয়ারের ক্লাস। এখন তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে। আমাদের এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায়ে যা আছে সেটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়েছো। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের রিভিউ চ্যাপ্টারটাই হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের প্রথম চ্যাপ্টার। এই জন্য আমি দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করছি। দ্বিতীয় চ্যাপ্টার হলো এটাই, প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। আমি প্রথমেই প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স এবং ইনটেনজিবল অ্যাসেট বলতে কী বোঝায় সেটা একটু ধারণা দিচ্ছি। প্ল্যান্ট অ্যাসেট আসলে এগুলো সবই স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেট। তার মধ্যে প্ল্যান্ট অ্যাসেট বলতে বোঝায় যে সম্পত্তিগুলো স্থাবর বা অস্থাবর হতে পারে, স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, যেমন ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, মোটর গাড়ি ইত্যাদি। এগুলো হলো সব প্ল্যান্ট অ্যাসেট। যে সম্পত্তিগুলো কারবারে দীর্ঘ সময় ব্যবহার করা হয়ে থাকে, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, ব্যবহারের উদ্দেশ্যেই ক্রয় করা হয়। ন্যাচারাল রিসোর্স বাংলায় বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা বুঝি বন, বনের গাছপালা, নদ নদী, খনিজ সম্পদ ইত্যাদি। আমাদের অ্যাকাউন্টিংয়ের ভিউ পয়েন্টে সাধারণত খনিজ সম্পদগুলো এখানে বিবেচনায় আসবে। 3 নম্বরে হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট বলতে বোঝাচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, যে সমস্ত সম্পত্তির আর্থিক মূল্য আছে, কারবারের হিসাবের বইতে এগুলো লিপিবদ্ধ করা হয় বিভিন্ন মূল্যে, এবং এগুলো সেল ভ্যালু আছে, এগুলোর ব্যবহারের মাধ্যমে কারবার অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হয়, সেগুলোই হলো ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেটের মধ্যে আছে যেমন মনে করো সুনাম বা গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি। আচ্ছা, এই 3 ধরনের অ্যাসেটের বাইরেও আরেক ধরনের অ্যাসেট আছে যাকে বলা হয় ফিকটিশাস অ্যাসেট বা অলীক সম্পদ। অলীক সম্পদ বলতে আমরা বুঝি যে সমস্ত সম্পত্তি কারবারের হিসাবের বইতে লিখা হয় এবং উদ্ধৃতপত্রে এটার একটা নির্দিষ্ট মূল্য দেখানো হয়। বাস্তবে এটার আসলে কোনো অস্তিত্ব নাই, এটা বিক্রয়যোগ্য না, ব্যবহারযোগ্যও না, কিন্তু এটা উদ্ধৃতপত্রের সম্পদের পাশে দেখানো হয়। যেমন এই লাভ ক্ষতি হিসাবে ডেবিট ব্যালেন্স, মানে ক্ষতি যেটা হয় সেটা, কোম্পানির ক্ষেত্রে শেয়ার এবং ডিবেঞ্চারের বাট্টা ইত্যাদি। এই ধরনের বিষয়গুলোর কোনো বিক্রয় মূল্য নাই, সেলস ভ্যালু নাই, এগুলো উদ্ধারযোগ্যও না, এগুলো কখনো এই মূল্যগুলো উদ্ধার করা হয় না, কিন্তু উদ্ধৃতপত্র সম্পদ পাশে দেখানো হয় এবং প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অবলম্বন করে একসময় এটাকে এই ধরনের সম্পত্তিকে নিঃশেষ করে দেওয়া হয়। আচ্ছা, এই হলো আমাদের সম্পত্তির বিভিন্ন প্রকার সম্পর্কে ধারণা। এই 4 ধরনের, এখানে 3 ধরনের সম্পত্তি এবং ফিকটিশাস অ্যাসেট, এটা সব 4 ধরনের। 4 ধরনের সম্পত্তির মধ্যে আজকে আমরা প্ল্যান্ট অ্যাসেট সম্পর্কেই একটু জানবো। প্ল্যান্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেটস এটা স্থায়ী সম্পত্তি, অবশ্যই কিছুক্ষণ আগে যা বলা হলো স্থায়ী সম্পত্তি। এটা আমরা এই প্ল্যান্ট অ্যাসেটের ক্ষেত্রে এখানে যা করব সেটা আমি একটু লিখে দিচ্ছি। 1 নাম্বার, ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট। 2 নম্বর হলো অ্যাকাউন্টিং ফর প্ল্যান্ট অ্যাসেট। 3 নম্বর, ক্যালকুলেশন অফ দ্য
depreciation of plant asset। 4 নাম্বার accounting for the depreciation of plant asset। মোটামুটি এই 4 ধরনের কাজ আমাদের প্ল্যান্ট অ্যাসেট সম্পর্কিত। প্রথমে আসি আমরা ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট। আমরা যখন প্ল্যান্ট অ্যাসেট ক্রয় করব বা এটা অর্জন করব বা অ্যাকোয়ার করব, তখন এই সম্পত্তিটার পিছনে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বা সম্পত্তিটার মূল্য কত হবে বা কস্ট কত হবে সেটাই আমরা নির্ধারণ করব। পরবর্তীতে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা যন্ত্রপাতি আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম। এটা গন্তব্যে আনার জন্য গাড়ি ভাড়া ব্যবহার করা হলো 5,000 টাকা। এই যন্ত্রপাতিটা সংস্থাপন করার জন্য ব্যয় হলো আরও 5,000 টাকা। আসলো কত? 1 লক্ষ যোগ 5,000 যোগ 5,000। যন্ত্রপাতিটা চালানোর জন্য পরীক্ষামূলক উৎপাদন করার জন্য আরও ব্যয় হলো 2,000 টাকা। তাহলে টোটাল হলো কত? 1,12,000। এটাই হলো যন্ত্রপাতিটার ব্যয়। এছাড়া আরও ব্যয় থাকতে পারে। ওই যন্ত্রপাতিটা যদি লাইসেন্স করার প্রয়োজন হয়, লাইসেন্স ফি, প্রথম বছর যে লাইসেন্স ফি সেটা এখানে আসবে, পরবর্তী বছরগুলো এখানে আসবে না। পরবর্তী বছরগুলো মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। প্রথম বছর যেটা হবে সেটা মূলধন জাতীয় ব্যয়। এরকম আরও বিভিন্ন রকম ব্যয় এই সম্পত্তিটার সাথে রিলেটেড অনেক ধরনের ব্যয় আসতে পারে এখানে। তাইলে যন্ত্রপাতিটার যখন ব্যয় নির্ধারণ, আমাদের প্রথম কাজ হলো ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট। যন্ত্রপাতিটা যখন আমরা অ্যাকোয়ার করব বা কিনবো বা অর্জন করব, সেটাকে অর্জন থেকে শুরু করে ব্যবহারযোগ্য করার জন্য যত প্রকার ব্যয় আছে ওই ব্যয়গুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। এই ব্যয়টাকে বলা হয় কস্ট অফ প্ল্যান্ট বা কস্ট অফ অ্যাসেট। আবার অন্যভাবেও বলা যায় হিস্ট্রিক্যাল কস্ট অফ অ্যাসেট বা সম্পদের ঐতিহাসিক মূল্য। আরেকটা বিষয় আমরা বলি, সম্পত্তিটা যদি পুরনো হয়, একটা পুরনো সম্পত্তি আমরা কিনলাম, পুরনো সম্পত্তি ব্যবহারযোগ্য করার জন্য যদি মেরামত খরচ প্রদান করতে হয়, ওই মেরামত খরচটাও এটার সাথে যোগ হবে। সাধারণত মেরামত খরচ সম্পত্তির মূল্যের সাথে যোগ হয় না, এটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু পুরনো সম্পত্তি কিনে যদি সেটাকে ব্যবহারযোগ্য করার জন্য মেরামত করতে হয়, সেটা অবশ্যই আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব এবং এখানে যোগ করব। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট আমরা বুঝলাম। এবারে অ্যাকাউন্টিং ফর প্ল্যান্ট অ্যাসেট। অ্যাকাউন্টিং ফর প্ল্যান্ট অ্যাসেট বলতে বোঝাচ্ছে প্ল্যান্ট অ্যাসেটের মূল্যটা হিসাবভুক্তকরণ। প্রথমে আমরা প্ল্যান্ট অ্যাসেটের ব্যয় কত সেটা নির্ধারণ করব। দ্বিতীয় কাজ হলো প্ল্যান্ট অ্যাসেটের মূল্যটাকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব। তৃতীয় নম্বর হলো অ্যাকাউন্টিং ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট। আমরা জানি স্থায়ী সম্পদের মধ্যে অবচয় হয়ে থাকে। একমাত্র ভূমি ছাড়া, জমি ছাড়া আর যত রকম স্থায়ী সম্পদ থাকে, সব ধরনের স্থায়ী সম্পদ বা প্ল্যান্ট অ্যাসেটের উপরে কি অবচয় হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি, অবচয়টা ক্যালকুলেশন করব, অবচয়ের পরিমাণটা ক্যালকুলেশন করব বা অবচয়ের পরিমাণটা আমরা নির্ধারণ করব। অবচয় পরিমাণ নির্ধারণ করার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমরা অঙ্কে যখন যাব তখন আমরা এটা একটু দেখব। 4 নম্বর হলো অ্যাকাউন্টিং ফর দ্য ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট। এই 3 নম্বরে যে অবচয়ের পরিমাণ নির্ধারণ করব, সেটা 4 নম্বরে গিয়ে আমরা এই অবচয়ের পরিমাণটা হিসাবভুক্ত করব, হিসাবের বইতে রেকর্ড করব। এই হলো মোটামুটি আমাদের 4 ধরনের কাজ এই অধ্যায়ে। তাহলে প্রথমেই আমরা আসি ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট। একটা প্ল্যান্ট অ্যাসেটের মূল্য নির্ধারণ করার পদ্ধতি আমি এখানে কিছুটা দেখিয়েছি, আর একটু বিস্তারিতভাবে এখানে দেখাই। এটা আমি প্রবলেম লিখি, প্রবলেমটা এইটুকুর মধ্যে লিখি। XYZ কোম্পানি লিমিটেড purchased a machine costing টাকা 50,000, costing টাকা 50,000। ট্রান্সপোর্টেশন
cost of the machine is টাকা 2000 and installation charge is টাকা 3000. License fee is টাকা 1000. Testing production expenses is টাকা 2000. Useful life of the machine is 10 years and sales value after useful life is টাকা 20,000. এই হলো আমার প্রশ্ন। রিকোয়ার্ড calculate historical cost of the machine. 2 number, calculate depreciable value of the machine. এই হলো আমাদের প্রশ্ন। আমরা প্রশ্নটা একটু বুঝে নিই, আমি একটু পরে আবার বুঝিয়ে দিচ্ছি। XYZ কোম্পানি লিমিটেড পারচেজড এ মেশিন কস্টিং টাকা 50,000। XYZ কোম্পানি লিমিটেড 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে। ট্রান্সপোর্টেশন কস্ট অফ দ্য মেশিন ইজ টাকা 2000। মেশিনটা ক্রয় করে আনার জন্য খরচ হয়েছে 2000 টাকা। অ্যান্ড ইনস্টলেশন চার্জ ইজ টাকা 3000। মেশিনটা সংস্থাপন, ফ্যাক্টরিতে সংস্থাপন করতে 3000 টাকা ব্যয় হয়েছে। লাইসেন্স ফি ইজ টাকা 1000। মেশিনটা ব্যবহার শুধু কিনলে হবে না, এটা ব্যবহার করার জন্য লাইসেন্স করতে হবে গভর্নমেন্টকে। সব মেশিন অবশ্যই লাইসেন্স করার প্রয়োজন হয় না। যে সমস্ত মেশিন লাইসেন্স করার প্রয়োজন হয় ওই সমস্ত মেশিন লাইসেন্স করার জন্য ফি দিতে হয়, সেটা মূলধন জাতীয় ব্যয়। এখানে সেটার পরিমাণ 1000 টাকা। টেস্টিং প্রোডাকশন এক্সপেন্সেস ইজ টাকা 2000। মেশিনটা সংস্থাপন করার পরে এটা ঠিকভাবে চলে কিনা সেই জন্য পরীক্ষা করতে হয়, পরীক্ষামূলক উৎপাদন করতে হয়। পরীক্ষা করার জন্য এটার পিছনে খরচ হয়েছে 2000 টাকা। দ্য ইউজফুল লাইফ অফ দ্য মেশিন ইজ 10 years অ্যান্ড সলভেজ ভ্যালু অ্যান্ড সেলস ভ্যালু আফটার ইউজফুল লাইফ ইজ টাকা 20,000। এই মেশিনটার আয়ুষ্কাল 10 বছর। এই মেশিনটা 10 বছর ধরে সেবা দিতে পারবে। 10 বছর সেবা দেওয়ার পর অর্থাৎ ইউজফুল লাইফ, এটার কার্যকরী আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর মেশিনটা 20,000 টাকায় বিক্রি করা যাবে। তাহলে এখানে মেশিনটা ব্যবহারযোগ্য করার জন্য যা যা খরচ হয়েছে সবগুলোই মূলধন জাতীয় ব্যয়। এখানে আমরা দেখি লাইসেন্স ফি 1000 টাকা, এটা যেহেতু মেশিনটার ক্রয় করার পরে করা হয়েছে 1000 টাকা, সেটা মূলধন জাতীয় ব্যয়। আর প্রতি বছর লাইসেন্স ফি নবায়ন করার জন্য যে ফিটা দিতে হবে সেটা মূলধন জাতীয় না, সেটা মুনাফা জাতীয়, সেটাই মেশিনের মূল্যের সাথে আসবে না। এটা অবশ্যই এখানে নাই, তারপর আমি বলে দিলাম ভবিষ্যতে পরবর্তীতে থাকতে পারে এটা। আচ্ছা, তারপর এই যে মেশিনটার আয়ুষ্কাল শেষ হওয়ার পরে এটা 20,000 টাকায় বিক্রি করা যাবে, এটা হলো সলভেজ ভ্যালু। এটাকে সলভেজ ভ্যালুও বলা যায়, টার্মিনাল ভ্যালুও বলা যায়, রিসিডুয়াল ভ্যালুও বলা যায়, আরও বিভিন্ন নামে এটাকে অভিহিত করা যায়। এবার আমরা দেখি রিকোয়ারমেন্টে কী আছে আমাদের করণীয়। 1 নম্বর হলো ক্যালকুলেট হিস্টোরিক্যাল কস্ট অফ দ্য মেশিন। হিস্টোরিক্যাল কস্ট বলতে বোঝাচ্ছে, এটা বাংলা বলা হয় ঐতিহাসিক ব্যয়, অর্থাৎ মেশিনটার ব্যয়, মানে মেশিনটা
ক্রয় করার পরে এটাকে ব্যবহারযোগ্য করার জন্য যা যা ব্যয় হয়েছে সবগুলোর যোগফল সমষ্টি, যে মূলধন জাতীয় ব্যয় যা হয়েছে সবগুলোর সমষ্টি হলো হিস্ট্রিক্যাল কস্ট বা কস্ট অফ দ্য মেশিন। আর দ্বিতীয়তে 2 নম্বর রিকোয়ারমেন্টে হলো ক্যালকুলেট ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ দ্য মেশিন, তার মানে মেশিনটার অবচয়যোগ্য মূল্য আমরা এখানে নির্ধারণ করব। এখানে আমি প্রথম করণীয়টা একটু দেখিয়ে দিই। আমি একটু সংক্ষেপে লিখলাম এই ক্যালকুলেশন অফ এইচসি মানে হিস্টোরিক্যাল কস্ট, এখানে জায়গা নেই এই জন্য আমি সংক্ষেপে লিখলাম। প্রথমে আসছে কি কস্ট অফ দ্য মেশিন, কস্ট মানে এটা পারচেজ প্রাইস হবে, পারচেজ প্রাইস অফ দ্য মেশিন, পারচেজ প্রাইস কত হলো 50,000 টাকা। তারপরে আসলো কি ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, কস্ট লিখি আমরা, কস্ট এবং এক্সপেন্সেসের মধ্যে পার্থক্য আছে। এটা হলো কত ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস কস্ট 2,000 টাকা। তারপরে ইনস্টলেশন কস্ট, ইনস্টলেশন কস্ট কত এখানে 3,000 টাকা। তারপরে হলো লাইসেন্স ফি, লাইসেন্স ফি 1,000 টাকা। সর্বশেষ টেস্টিং প্রোডাকশন ফি, টেস্টিং প্রোডাকশন ফি হলো 2,000 টাকা। টোটাল কস্ট টোটাল হিস্ট্রিক্যাল কস্ট অফ দ্য মেশিন যোগফলটা আসবে কত 50,000, 50, 52, 55, 56, 58,000 টাকা। এটা হলো মেশিনটার ব্যয়, টোটাল ব্যয় বা হিস্ট্রিক্যাল কস্ট বা কস্ট অফ দ্য মেশিন। এখানে আরেকটা বিষয় বলার অবকাশ রাখে, সেটা হলো এই ধরনের প্রবলেমে যদি কোনো মেশিনটার সাথে সংশ্লিষ্ট কোনো মুনাফা জাতীয় ব্যয় থাকে সেটা এখানে যোগ হবে না, শুধু মূলধন জাতীয় ব্যয়গুলোই যোগ হবে। আর আমি প্রবলেমে ব্যয় যা দিয়েছি সবগুলোই মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় কোনোটাই দিই নাই। তবে কিছু কিছু মুনাফা জাতীয় ব্যয় আছে, যেমন লাইসেন্স ফি, এটা মূলধন জাতীয় হতে পারে, মুনাফা জাতীয় হতে পারে। মেশিনটা ক্রয় করার সময় যদি এই ফিটা প্রদান করা হয় সেটা মূলধন জাতীয়, আর প্রতি বছর রিনিউ করার সময় যে ব্যয়টা দেওয়া হয় সেটা মুনাফা জাতীয়, ওটা কখনো আসবে না। আচ্ছা, এই গেল আমাদের হিস্ট্রিক্যাল কস্ট অফ দ্য মেশিন। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে আছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ দ্য মেশিন, অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্যটা আমরা এখন নির্ধারণ করি। ডেপ্রিসিয়েবল কস্ট প্রথমে আমরা দেখি হিস্ট্রিক্যাল কস্ট আসছে আমাদের 58,000 টাকা। আমাদের সলভেজ ভ্যালু হলো 20,000 লেস সলভেজ ভ্যালু 20,000, তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু হলো ডেপ্রিসিয়েবল ভ্যালু আসছে কত 38,000, 38,000 টাকা। ডেপ্রিসিয়েবল ভ্যালু হলো 38,000 টাকা, তার মানে এইটার 10 বছর আয়ুষ্কালের মধ্যে আমাদের এই মেশিনটার উপর অবচয় হবে 38,000। এই হলো আমাদের এই দুটো রিকোয়ারমেন্ট। তাহলে আমরা আমাদের যে প্রথম যেই বিষয়টা ক্যালকুলেশন অফ দ্য কস্ট অফ দ্য প্ল্যান্ট অ্যাসেট সেটা আমরা বুঝলাম। এরপর আমরা এটাকে হিসাবভুক্ত করতে হবে।
বা ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট, এটা আমরা বুঝলাম। এটা এখন আমরা হিসাবের বইতে রেকর্ড করতে হবে। রেকর্ডের সিস্টেম হলো কি, যখন আমরা একটা সম্পত্তি কিনবো সেটার জাবেদা আমরা সবাই জানি, এটা আমরা এসএসসি লেভেল থেকে পড়ে আসছি, শিখে আসছি। সেটা হবে মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সেটা আমি দেখালাম না, তোমরা সবাই এটা জানো। এরপরে 3 নাম্বার হলো ক্যালকুলেশন অফ দ্য ডেপ্রিসিয়েশন অফ দ্য প্ল্যান্ট অ্যাসেট। ডেপ্রিসিয়েশন এটা একটু বিস্তারিত, এটা অনেক বিস্তারিতভাবে জানতে হবে। ডেপ্রিসিয়েশন, এখানে আমাদের কাজ দুইটা কাজ। একটা প্রথমটা হলো ক্যালকুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, প্রথমটা। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের অনেকগুলো, আচ্ছা দ্বিতীয়টা একটু লিখে দিই, আচ্ছা এটা পরে লিখি। ক্যালকুলেশন অফ দ্য ডেপ্রিসিয়েশন অফ ক্যালকুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, এটা ক্যালকুলেশন করার অনেকগুলো পদ্ধতি আছে, 16 থেকে 17টা পদ্ধতি আছে। আমরা এতগুলো জানার দরকার নাই, আমরা 4-5টা জানলেই হবে। 1 নাম্বার হলো স্ট্রেট লাইন মেথড। 2 নাম্বার হলো ডিমিনিশিং ব্যালেন্স মেথড। 3 নাম্বার হলো ডবল ডিক্লাইনিং মেথড। 4 নম্বর হলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। 5 নম্বর হলো অ্যাক্টিভিটি মেথড। এই অ্যাক্টিভিটি মেথডের আন্ডারে আবার বিভিন্ন সাব মেথড আছে। 1 নাম্বার হলো প্রোডাকশন ইউনিট মেথড। 2 নাম্বার মাইলেজ মেথড। এরকম আরও অনেক রকম থাকতে পারে, মেশিনের প্রকৃতি অনুসারে, সম্পদের প্রকৃতি অনুসারে এটা আরও বিভিন্ন রকম থাকতে পারে। আচ্ছা, আমরা প্রথমে আসি স্ট্রেট লাইন মেথডে। স্ট্রেট লাইন মেথড হলো এমন একটা মেথড যে মেথডে প্রত্যেক বছর সম্পদের অবচয়ের পরিমাণ সমান হবে। আমরা একটু ফর্মুলাটাতে যাই। একটু স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটা আমরা একটু দেখি। ডি ইকুয়াল টু টিসি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন, অথবা ডি ইকুয়াল টু টিসি মাইনাস এসভি ইন্টু আর। সিম্বলগুলো একটু ব্যাখ্যা করছি। ডি বলতে বোঝাচ্ছে ডেপ্রিসিয়েশন বা অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। টিসি বলতে বোঝাচ্ছে টোটাল কস্ট। তার মানে একটা সম্পত্তি কেনার জন্য যে টোটাল ব্যয় হয় সেটাই। কিছুক্ষণ আগে আমরা সেটা নির্ধারণ করে দেখালাম, সেটা হয়েছিল 58,000 টাকা। এসভি হলো সলভেজ ভ্যালু, তার মানে সম্পত্তিটার আয়ুষ্কাল শেষে এই সম্পত্তিটা যে মূল্যে বিক্রি করা যাবে। আগের যে প্রবলেমটা দেখিয়েছি সেখানে সলভেজ ভ্যালু ছিল 20,000 টাকা। এন ইকুয়াল টু আয়ুষ্কাল, সম্পত্তিটা কত বছর ধরে ব্যবহার করা যাবে বা সম্পত্তিটা কত বছর সার্ভিস দিতে পারবে। এটা হলো প্রথম ফর্মুলা। এটার অল্টারনেটিভ ফর্মুলা হলো টিসি মাইনাস এসভি, মানে উপরের অংশটা ঠিক থাকবে, ইন্টু আর। যদি সম্পত্তিটার আয়ুষ্কাল যদি না থাকে, যদি সম্পদের বার্ষিক অবচয়ের হার দেওয়া থাকে, তখন আমরা আর দিয়ে গুণ করব। আবার যদি আয়ুষ্কাল থেকে আর এর মান নির্ধারণ করা যায়। আচ্ছা, আমি ওই আগের এক্সাম্পলটা থেকে একটু দেখিয়ে দিই। আগের এক্সাম্পলে সম্পত্তিটার ক্রয় মূল্য ছিল 58,000 টাকা, সলভেজ ভ্যালু ছিল 20,000 টাকা, আর এনের মান ছিল 10 বছর। এখানে একটু দেখিয়ে দিই, তাহলে সেটার স্ট্রেট লাইন মেথডে অবচয়ের পরিমাণ কত হবে।
ডি ইকুয়াল টু 58,000 মাইনাস 20,000, আয়ুষ্কাল ছিল 10 বছর, তাহলে কত আসে আমাদের 38,000। এটা অবচয়যোগ্য মূল্য ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু ডিভাইডেড বাই 10 ইন্টু 3,800। অতএব ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু 3,800। এখানে ইয়ারলি ডেপ্রিসিয়েশন বোঝাচ্ছে, বাৎসরিক অবচয়। যদি বিষয়টা এমন হয় সম্পত্তিটা এই বছরের মাঝামাঝি সময় ক্রয় করা হলো, মাঝামাঝি সময় ক্রয় করা যদি হয় তাহলে প্রথম বছর এটার অর্ধ বছরের অবচয় হবে, তাহলে 38,000-এর 3800 অর্ধেক 1900 টাকা। যদি বিষয়টা এমন হয় এপ্রিলের 1 তারিখে ক্রয় করা হলো আর আমাদের হিসাব বছর শেষ হবে ডিসেম্বরের 31 তারিখে, তখন এপ্রিলের 1 থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 9 মাস, তখন এটাকে 1 বছরের অবচয় ধরে এটাকে 9 মাসের অবচয় কনভার্ট করতে হবে। তার মানে এটাকে 12 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ। আচ্ছা, স্ট্রেট লাইন মেথডে আমরা অবচয়ের পরিমাণটা আমরা বুঝলাম। আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো যদি আমাদের আয়ুষ্কাল দেওয়া থাকে আমরা আয়ুষ্কাল থেকে অবচয়ের হার নির্ধারণ করতে পারি, সেটা একটু দেখিয়ে দিই। এখানে আগের সমস্যাটাতে আয়ুষ্কাল ছিল 10 বছর, তাইলে আর এর মান হবে 1 ডিভাইডেড বাই n ইন্টু 100। তাইলে 1 ডিভাইডেড বাই n হলো 10 ইন্টু 100 সমান সমান কত 10%। তাহলে সম্পত্তিটার আয়ুষ্কাল যদি 10 বছর হয় এটার অবচয়ের হার হবে 10%। অনুরূপভাবে যদি আয়ুষ্কাল আর যদি অন্য কোনো সংখ্যায় হয়, ধরলাম আয়ুষ্কাল যদি 12 বছর হয়, আয়ুষ্কাল 12 বছর হলে তাহলে অবচয়ের হার কত হবে, বাৎসরিক অবচয় এইভাবে হবে। তাহলে সম্পত্তিটার আয়ুষ্কাল 12 বছর ধরে অবচয় কত হয় আমরা একটু দেখি। বা এটা হয় 8.33%। সম্পত্তিটার আয়ুষ্কাল যদি 5 বছর হয় তখন অবচয়ের হার কত হবে, n এর মান 5 ইন্টু 100, এটা হয় 20%। এভাবে আমরা সম্পদের আয়ুষ্কাল থেকে অবচয়ের হার নির্ণয় করতে পারি। তাহলে আমরা স্ট্রেট লাইন মেথডে অবচয় কীভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা জানলাম। এরপরে আমরা আসবো ডিমিনিশিং ব্যালেন্স মেথডে। ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবচয়ের হার নির্ধারণ করা। আমি একটা প্রবলেম লিখি এখানে, প্রবলেমটা থেকে অঙ্কটা একটু বুঝিয়ে দিই। আমরা মনে করি আমরা একটা সম্পত্তি কিনলাম, কস্ট অফ দ্য অ্যাসেট ইজ টাকা 1 লাখ, সালভেজ ভ্যালু আফটার useful life is টাকা 20,000। rate of depreciation is 25%। এই হলো আমার প্রশ্ন। কস্ট অফ দ্য অ্যাসেট ইজ টাকা 1 লাখ, সালভেজ ভ্যালু আফটার ইউজফুল লাইফ ইজ টাকা 20,000, রেট অফ ডেপ্রিসিয়েশন 25%। এখানে বলা হয়েছে সালভেজ ভ্যালু আফটার ইউজফুল লাইফ 20,000। এখানে কত বছর হবে বছরটা এখানে উল্লেখ নাই, তবে অবচয়ের হার এখানে উল্লেখ আছে। তাহলে আমার রিকোয়ার্ড হবে কি, ক্যালকুলেট for 4
years using diminishing balance method. ডিমিনিশিং ব্যালেন্স মেথড ইউজ করে আমরা অবচয় ক্যালকুলেশন করব। এই জন্য আমরা একটা ছক তৈরি করতে হবে। আমি এখানেই করে দিই, ছকটা এখানেই করা যাবে। বিগিনিং ব্যালেন্স, রেট অফ ডেপ্রিসিয়েশন, year beginning rate of depreciation, amount of depreciation closing. Depreciation schedule, এটা হবে ইয়ার, এটা হবে বিগিনিং ব্যালেন্স, টাকা, রেট অফ ডেপ্রিসিয়েশন সংক্ষেপে লিখলাম 25%। এটা ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট, এটা এন্ডিং ব্যালেন্স। আচ্ছা, তাহলে প্রথম বছর ফার্স্ট ইয়ারে আমরা সম্পত্তিটা ক্রয় করলাম 1 লক্ষ টাকা দিয়ে। ডেপ্রিসিয়েশন হার হলো 25%। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবচয় নির্ধারণ করার সময় শুরুতে সালভেজ ভ্যালুটাকে বিবেচনা করতে হবে না, বিবেচনা করা যাবে না। আমরা এই প্রথম নিয়মের মধ্যে সালভেজ ভ্যালুটাকে বিবেচনা করেছিলাম। স্ট্রেট লাইন মেথডে আমরা সালভেজ ভ্যালুটাকে বিবেচনা করেছিলাম, কিন্তু ডিমিনিশিং ব্যালেন্স মেথডে সালভেজ ভ্যালুকে বিবেচনা করা যাবে না। তাহলে এখানে 1 লক্ষ টাকার 25% হচ্ছে 25,000। 1 লক্ষ টাকার এটা 25%, এখানে দিই, এখানে দিই 25%। ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট হবে 25,000 টাকা। এখানে বিগিনিং ব্যালেন্স থেকে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা বাদ দিয়ে আমার এন্ডিং ব্যালেন্স হচ্ছে 75,000 টাকা। 2 নম্বরে আসি, এই যে প্রথম বছরে এন্ডিং ব্যালেন্স, এটা দ্বিতীয় বছরে বিগিনিং ব্যালেন্স হবে। তাহলে দ্বিতীয় বছরের বিগিনিং ব্যালেন্স 75,000 টাকার উপর 25%-এ কত আসে আমরা একটু দেখি। 18,750 টাকা। তাহলে আমরা 75,000 থেকে 18,750 টাকা বিয়োগ করব। এখানে আসবে 56,250 টাকা। দ্বিতীয় বছরের যে এন্ডিং ব্যালেন্স সেটা তৃতীয় বছরে এসে হবে বিগিনিং ব্যালেন্স 56,250 টাকা। আমার অবচয়ের হার 25%। তাহলে এই তৃতীয় বছর 56,250 টাকার উপর 25% হারে অবচয় আসে 14,062.5 টাকা। আমি 14,063 টাকা ধরে ফেলি, 14,063 টাকা। আচ্ছা, এখন এন্ডিং ব্যালেন্স করতে হবে। এই 56,250 থেকে আমরা 14,063 টাকা বাদ দিয়ে আসে কত? 42,187 টাকা। তৃতীয় বছরে আসছে আমার 42,187 টাকা। আমাকে এখানে প্রশ্নতে বলা হয়েছে 4 বছরের করার জন্য। হ্যাঁ, 4 বছরের না, আমরা এখানে 4 বছরেরই করে দেখাই। এখানে 4 বছরের করার জন্য বলেছে 4 বছর। চতুর্থ বছরে কি হচ্ছে আমাদের? বিগিনিং ব্যালেন্স হচ্ছে 42,187 টাকা। 25% হিসেবে কত আসে?
10,546.75, আমি 10,547 ধরি, তাহলে আসছে কত? এন্ডিং ব্যালেন্স হচ্ছে 31,640 টাকা। এভাবে আমরা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে আমরা অবচয় নির্ধারণ করতে পারি। তাহলে আজকে এতটুকু রইলো, বাকিগুলো আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমরা আমাদের কাছে এখানেই শেষ। সবাইকে খুদা হাফেজ।